নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস সব সাধক আজ দ্বিতীয় অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু একদিন স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। বড় ছেলের বিয়ের সময় বোধ হয়। বংশের ঐতিহ্যবাহী যেসব অলংকার আছে তাদের বার করলেন আয়রন শেপ খুলে, বার করলেন পারিবারিক মুকুট, যে মুকুট পরিয়ে বউকে এনে দুধে আলতার উপর দাঁড় করাতে হবে। বার করলেন শশী শেখরের পিতামহীর হাতের বাউটি, যা বউ এসে দাঁড়ানো মাত্র পরিয়ে দেওয়া হবে। বার করলেন সেই মোটা সোনার হারটি, যা বর টোপর চন্দন পরার কালে গলায় দিয়ে বিয়ে করতে যাবে। বার করলেন সুধা হাসিনীর মকরমুখ হিরে বসানো বালা, বউকে শাশুড়ির আশীর্বাদী বলে। সে বন্ধ করার সময় হঠাৎ চোখে পড়ল এই মালা, পাতলা কাগজে মোড়া অবস্থায় পড়ে রয়েছে কোণের দিকে। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন শশী শেখর, নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। মালা গলায় পরিয়েই তো পাঠিয়ে দিয়েছিলেন তাকে, নিজে যাননি, যেতে পারেননি। এমনও মনে হয়েছিল সুধা হাসিনীর অশরীরী আত্মা মালাটাকে তার ন্যায্য জায়গায় রেখে যায়নি তো। তারপর জানলেন ব্যাপারটা অতি সাধারণ আর স্বাভাবিক। সব দেহ নিয়ে যারা শ্মশানে গিয়েছিল তারা পাগল নয় বলেই ওটা ফিরিয়ে এনে চুপি চুপি বড় ছেলের কাছে জিম্মা করে গিয়েছিল। চন্দ্রশেখর কোনো সময় সে বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে বটে, দেওয়ানজি কি একটা দিয়ে বলেছিলেন আয়রন শেফে তুলে রাখতে, তখন আর আপনাকে ব্যস্ত করিনি। তদ অবধি ওই মপ চেন সুধা হাসিনীর অয়েল পেন্টিংয়ের গলায় দোদুল্যমান। গভীর রাত্রে শশী শেখর নাকি ওই ছবির সঙ্গে কথা বলেন, শুনেছে কেউ কেউ। সেই মালার লকেটটি হঠাৎ আপনি আপনি কেটে মাটিতে পড়ে গিয়েছিল। ম্যানেজার সত্যভূষণ তাকে কলকাতায় নিয়ে গিয়ে সারিয়ে এনেছে। ব্রজরাজ এসে গড়গড়াটা সাজিয়ে শশী শেখরের কাছে নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়ে গেল। ঘড়ির কাঁটা আর ব্রজরাজ একই ধাতুতে নির্মিত, কারেক্ট ঘড়ির কাঁটা। এখন 7:30। 1 ঘন্টা শশী শেখর মৌজে থাকবেন, 8:30টায় টেকবিল লাগাবে ব্রজরাজ। এখন সরে পড়া যায়, কিন্তু সরে এসে আর লাভ কি হবে অনুরাধার? নিচের তলার বৈঠকখানায় এক ঘর লোক অপেক্ষা করছে। সোমশেখরকে নেমে যেতে হবে সেখানে। নীরস নীরের বিজনেসের ব্যাপারের সব কথা চলবে, কাগজপত্র, হিসেব নিকেশ, বহুবিধি কর্মশাখা। উপরে উঠে আসবে সেই রাত 10টায়, যখন শশী শেখর খেয়ে ঘুমিয়ে পড়েছেন। তখন রজনী এদের টেবিল লাগাবে। এই টেবিলে কাঁটা চামচের পাট নেই, রূপোর বাসনও নয়, কাঁচের প্লেটেই খাই এরা হাতে মেখে। দার্জিলিংয়ের বোর্ডিংয়ে মানুষ হয়েও কেন যে এমন মতিগতি ছেলেটা বুঝতে পারেন না শশী শেখর। বউটাও হয়েছে তেমনি, সোনায় সোহাগা। এদিকে পুরনো প্রসাদখানার যেখানে সেখানে ভেঙে ভেঙে আধুনিক ছাদের আয়োজন চলছে যখন তখন, অথচ নিজে ধুতি পাঞ্জাবি পরছে, হাতে মেখে খাচ্ছে। দুর্বুদ্ধ একটা ছেলে মেয়েও হলো না এতদিনে। শুনতে পান শশী শেখর সেটা নাকি ওদের ইচ্ছাধীন। খাস সাহেব মেমদের কাছে কাছে মিশছেন শশী শেখর, এ কখনো শোনেননি। তার মানে এই হচ্ছে স্বদেশি গভর্নমেন্টের এই হতভাগা কালের হতভাগা ফ্যাশন। আশ্চর্য, নিঃসন্তান জীবনে শূন্যতা বোধ করে না এরা। ছেলে মেয়ে তো জীবনের একটা শোভা। হ্যাঁ, ওইভাবেই ভাবেন শশী শেখর। কিন্তু সত্যিই কি করে না শূন্যতা বোধ? সোমশেখর হয়তো নয়, কিন্তু অনুরাধার জীবনে পূর্ণতার স্পর্শ কোথায়? অবশ্য কেবলমাত্র প্রেমই যদি জীবনের সবকিছু অভাব পূর্ণ করতে পারে তো তা করছে। অনুরাধার কাছে তার ওই রূপবান, গুণবান, বিত্তবান, সর্বোপরি পরম হৃদয়বান স্বামীটি তো আশাতীত, অপ্রত্যাশিত পরম ঐশ্বর্যের ভার। তবু মেয়ে মন কি চিরদিন কেবলমাত্র প্রেমেই পূর্ণ পরিতৃপ্ত থাকতে পারে? মাতৃস্নেহের ক্ষুধা তাকে প্রবলভাবে নাড়া দেয় না? কিন্তু সোমশেখরের মতে নাকি এখনো সময় আসেনি। যাক আরো কিছুদিন। অনুরাধার মনে মনে শতবার বলে, তোমার রয়েছে কর্ম, তোমার রয়েছে বিশ্বলোক, আমার কি আছে? কিন্তু মুখে বলে উঠতে পারে না, আত্মসম্মান এসে বাধা দেয়।
তাই যদি মানুষটাকে একটু বেশিক্ষণ পেত। সকাল সন্ধে দুবেলা ঠাকুরদার ঘরের ডিউটি, দানকালে দুজনে একত্র হওয়া, আর রাতে এই খাওয়ার সময়। দিনের বেলার খাওয়ার তো ঠিক কিছুই নেই। কখন কোথায় থাকতে হয় সোমশেখরকে, কবে চলে যেতে হয় কলকাতা, কবে সিউড়ি, কবে রানীগঞ্জ, কোথায় না কোথায় লাঞ্চ সারতে হয়। অনুরাধাকে নিঃসঙ্গ টেবিলে একা বসতে হয়। তার সঙ্গে খেতে বসবার লোক কোথায়? মাঝে মাঝে আনন্দে কাটে জ্যোতি যখন আসে, কিন্তু কদিনই বা থাকে জ্যোতি। ইহ জীবনে তার আর পড়া শেষ হচ্ছে না। আজ ভালো করে জেনে নিতে হবে কবে তার রিসার্চ শেষ হবে। অপরাধ বিজ্ঞান নিয়ে গবেষণা করছে সে। জিজ্ঞেস করবার সময় নেই। সব সময় তো শশীশেখর। দুজনে নিশ্চিন্তে নিজস্ব গল্প, শুধু এই রাতে খাবার সময়। কিন্তু ক্লান্ত, পরিশ্রান্ত, বহু চিন্তায় বিক্ষিপ্ত চিত্ত সোমশেখর কি তখন পূর্ণোদ্যমে গল্প করতে পারে অনুরাধার আগ্রহের সঙ্গে তাল রেখে? অনুরাধা বলল, জ্যোতি কবে আসবে? সোমশেখর অনুরাধার দিকে তাকালো। উজ্জ্বল আলোর নিচে বসেছে অনুরাধা। এখন তার বৈকালিক বা সান্ধিক প্রসাধন অন্তর্হিত। এখন শুধু একখানা লাল ডোরা মুগাপাট তাঁতের শাড়ি, গায়ে পাতলা লাল ব্লাউজ, কানে বড় দুল এখন খোলা, গলার হার, হাতের চুড়ি সবই কম কম। শশীশেখরের জ্বালায় দিনান্তে একবার অন্তত রাজবধূ সাজে সাজতে হবে অনুরাধাকে। এখন শান্তি। সোমশেখরেরও অবশ্য এখন সাজের পরিবর্তন ঘটেছে। ওর পরনে এখন মাখনের মতোই নরম মাখন রঙা একটি ট্রাউজার, গায়ে হালকা নীল রঙা টেরিলিন বুশ শার্ট, পায়ে কালো চামড়ার চুটি। খেতে বসে চশমাটা মুছছে রুমাল দিয়ে। অনুরাধার প্রশ্নে সেটা চোখে লাগাতে লাগাতে চাপা হাসি হেসে বলল, পতির উপস্থিতিতেও জ্যোতি জ্যোতি? হায়, এমনই ভাগ্য আমার। দেখো, এরকম করলে ভাবলেও হবে না বলছি। হবে না সে তো দেখতেই পাচ্ছি। কি কি খারাপ হবে সেটাই শুনি। এখনো ঠিক করে উঠতে পারিনি। 5 চা গেল। এখন তাহলে খেয়ে দিয়ে সুখময় রাতযাপনের স্বপ্নটা দেখতে পারি? আচ্ছা, রাজবাড়ির তো শুনি অনেক কায়দা। তুমি রাজবাড়ির ছেলে হয়ে এত ফাজলামি শিখলে কোথা থেকে? সোমশেখর একটু হাসে, বলে, কিছুতেই রাজবাড়ির ছেলের হব না এই প্রতিজ্ঞায়। তার মানে যত সব মস্তান ছেলেদের সঙ্গে মেশা হয়েছে? তা হয়তো হয়েছে। টেবিলে রাখা পাত্র থেকে সোমশেখরের প্লেটে মাছের তরকারি তুলে দিয়ে অনুরাধা বলে, এইটা রজনীর রাগের রান্না। রাগের রান্না? ওই যে তোমার মোষের গাড়ির গাড়োয়ানদের জন্য একটু ভালো রান্নার আবেদন জানিয়েছিলাম। বলে গেল এইটে বড় কুমারকে খেয়ে দেখতে বলবেন। দেখবেন ওনার মান্যগণ্য অতিথিদের কিছু কসুর হয়েছে কিনা। সোমশেখর হেসে ফেলে বলে, লোকটা বেজায় রাগী আছে, তবে রাঁধে ভালো, তাই না? হ্যাঁ, তা ভালো, তবে মেজাজ ভালো না থাকলে নয়। সোমশেখর হেসে ফেলে, এ বাড়ির সবাইকেই চিনে ফেলেছ? আর তো কোনো কাজ নেই। যাক, জ্যোতি কবে আসবে বলবে না তাহলে? আমার থেকে তো তোমারই বেশি জানবার কথা। আমাকে আর কটা চিঠি দেয়, যত প্রেমপত্র তো তোমাকে। বলো, বলে নাও যা ইচ্ছে। অসভ্যদের কথা আমি গ্রাহ্য করি না। ঠাট্টা রাখো, একটু খোঁজ টোঁজ নাও। আমার কেমন সন্দেহ হচ্ছে। সন্দেহ? হ্যাঁ, কোথাও প্রেমে টেমে পড়ে বসলো কি না। সর্বনাশ, তাহলে তো তোমার পক্ষে রীতিমতো চিন্তার কথা। ফের জ্যোতি তোমার ছোট ভাই না? তাতে কি, দ্রৌপদী খাওয়া ফেলে উঠে গেলে খুব ভালো হবে। আচ্ছা বাবা, থাক থাক, এই চুপ করছি। কিন্তু সন্দেহর কারণটা কি? কারণ এই ইদানিং দুবার ছুটিতে আসেনি। চিঠির মাত্রা কমাতে কমাতে প্রায় শূন্যে ঠেকেছে। যা লেখে তাও ভাষা ভাষা ছাড়া ছাড়া। এইসব বলছো প্রেমে পড়ার লক্ষণ? আমার তাই বিশ্বাস। তাহলে খোঁজ করতে হয়। অনুরাধা সোমশেখরের দিকে তাকিয়ে থাকে। ও এখন মাথা নিচু করে মাছের কাঁটা বাছছে। কাঁটায় ওর বড় ভয়। অনুরাধা বুঝতে পারে সোমশেখর যে কথাগুলো বলে যাচ্ছে সেটাও স্রেফ ছাড়া ছাড়া ভাষা। নেহাত অনুরাধা ক্ষুণ্ণ হবে বলে কথা চালিয়ে যাচ্ছে। ওর মনের মধ্যে অন্য চিন্তার ভার। আমার কথায় শ্রোতা সম্পূর্ণ মন দিচ্ছে কিনা এটা শিশুও বুঝতে পারে, একটা বড় মেয়ে পারবে না। অন্য কথায় আসে অনুরাধা। দাদু যে অ্যাডভার্টিজমেন্টটা দেওয়ালেন সেটা নিয়ে কিছু ভেবেছো? 'Advertisement' টা 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 দেওয়ালেন সেটা নিয়ে কিছু ভেবেছো? 'Advertisement'
ভাববার কি আছে? কিছুই নেই। কি আর, আমার কিন্তু ভাবনা হচ্ছে। তোমার কিসে না ভাবনা হয়? বাথরুমে বসাতে 4টি টালি আনলাম, দেখে তোমার ভাবনা শুরু হয়ে গেল। অনুরাধা সোমশেখরের পাতের দিকে ছানার পায়েসের বাটিটা ঠেলে দিয়ে বলে, তা হয়েছে, অকারণ অপচয় দেখলে আমার খারাপ লাগে। পাগলের মতো ছুটোছুটি করে যা আহরণ করা হচ্ছে তাই আবার পাগলের মতো 2 হাতে উড়িয়ে ছড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে। এর কোনো মানে আছে? জীবনটাকে তবে উপভোগ করার দিন কবে পাওয়া যাবে? সোমশেখর গভীর গলায় বলে, ধরে নাও এটাই উপভোগ। না, ধরে নিতে পারি না। অনুরাধার গলাটা কেঁপে উঠল। বলল, আমার প্রাপ্য সময়টুকুকে বিক্রি করে আমার জন্য রঙিন বাথরুম বানাবে, এতে আমার কি সুখ? সোমশেখর বলল, কি মুশকিল, ছোটোখাটো জিনিসকে এত বড় করে ধরছো কেন? অনেক ছোটোখাটো পাথর জড়ো করলেই একটা প্রকাণ্ড পাহাড় হয়ে ওঠে। তোমাদের এখানে প্রথম এসে আমার তো টানা পাখা, মোমের ঝাড় লণ্ঠন, কেরোসিনের আলো খুব ভালোই লেগেছিল। গৃহস্থ ঘরের ছোট্ট বাড়িতে মানুষ হওয়া মেয়েটা এই মস্ত প্রাসাদের মধ্যে এসে পড়ে প্রায় দিশেহারা হয়ে গিয়েছিল। এর যেখানে সেখানে ঘর দালান বারান্দা জাফরি দেখে দেখে আচ্ছন্ন হয়ে পড়েছিল। তুমি হঠাৎ জলের মতো খরচা করে ডায়নামো বসিয়ে বিদ্যুতের আলো আনলে। পুরনো ঘর বারান্দা জানলা দরজা ভেঙে আধুনিক ছাঁচ বসাতে লাগলে। আমায় আনন্দ দিতে ছাদে গোলাপ বাগান বসিয়ে দিলে। আর ক্রমশই আমার কাছ থেকে সময়গুলো কেড়ে কেড়ে নিতে লাগলে। এতে আমার কোনো উপভোগ নেই। তোমার পূর্বপুরুষরা প্রজা ঠেঙিয়ে টাকা কুড়িয়ে সেই টাকায় ছিনিমিনি খেলতেন। তুমি নিজেকে ঠেঙিয়ে টাকা কুড়িয়ে তাই করছো। তফাৎটা কোথায়? নিজেকে যদি আমি না ভেবে পৃথিবীর মানুষের একটা মানুষ বলে ভাবো, দেখবে আমার কথায় যুক্তি আছে কিনা। সোমশেখর হতাশ হবার ভান করে বলে, তোমার ব্যারিস্টার হওয়া উচিত ছিল। ওই তো, যা করে গোজামুল উত্তর দিয়ে আমায় থামানো। সত্যি বলো তো, একবারও ইচ্ছে করে না আমরা দুজনে কোথাও বেড়াতে যাই? পাহাড়ে, সমুদ্রের ধারে, দূর দূর তীর্থস্থানে। খাওয়া হয়ে গেছে। সোমশেখর সামনের দেওয়ালে ঝোলানো তার ঠাকুমার আঁকা একটা ধূসর হয়ে আসা নিসর্গ চিত্রের দিকে তাকিয়ে আসতে বলে, কে বললে ইচ্ছে করে না? কিন্তু ঠাকুরদার প্রবলেমটা ওকে ফেলে। অনুরাধা কি আর এ কথা জানে না? তবু ভুলে যাওয়ার ভানেই বলেছিল। এখন অনুরাধার চোখে জল এলো। একটু পরে আসতে বলল, জ্যোতি বিয়ে করলে, তারা থাকলে তো আমরা। সোমশেখর চায় না আসন্ন রাত্রির মুখে এইসব ভারাক্রান্ত আলোচনা করে রাত্রিটা নিথর করে তোলে। তাই বলে, সেটা অবশ্য সত্যি, এবার জ্যোতিকে চেপে ধরতে হবে। এটাও যে আলগা কথা তা বুঝতে দেরি হয় না অনুরাধার। একটা নিঃশ্বাস পড়ে তার। কিন্তু সোমশেখরই বা কি করবে? তার উপায় কোথায় অনুরাধার প্রত্যাশা পূর্ণ করার? তার কি দায়িত্বের শেষ আছে? এই বৃহৎ বংশের ঐতিহ্যধারার ভার বহন করে এগিয়ে চলতে হচ্ছে তাকে। এগিয়ে চলতে হবে। এই ঘরবাড়ি পরিজন প্রত্যাশী মানে ভরা সংসার, ওই বৃদ্ধ শাহজাহান এবং তার বিজনেস, কলিয়ারি, চা বাগান ইত্যাদি। উড়ে পুড়ে গিয়েও যা আছে তার দায়িত্ব অস্বীকার করে সোমশেখর শুধু একটি নিভৃত সুখনীড়ের স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখবে শুধু দুটিতে মিলে বেরিয়ে বেড়াবার, পাহাড়ে সমুদ্রে দূর দূর তীর্থস্থানে। সোমশেখর তো অনুরাধার অসুবিধা দূরীকরণের অথবা সুবিধাকরণের চেষ্টার ত্রুটি রাখে না। কলকাতার মেয়ের পক্ষে এই দেহাতি জায়গায় এসে থাকায় যা যা অসুবিধে হওয়ার সম্ভব তার নিবারণ করার পরিকল্পনা নিয়ে কত মাথা ঘামায় সোমশেখর। তবু যেন অনুরাধা তৃপ্তিহীন, অথচ স্বামী প্রেমেও তো বিভোর মনে হয়। সোমশেখর ভাবল, হয়তো মেয়েদের মন এমনই যে অনেক পাওয়ার ভার সহজে বহন করে উঠতে পারে না। ঠাকুরদার মুখেও আক্ষেপ শুনেছে, তোর ঠাকুমাকে আমি কোনোদিন বুঝতে পারিনি। এদিকে আমাদের বিগলিত পতি প্রেমে তদগত। কিন্তু হঠাৎ হঠাৎ মনে হতো যে মনের নাগালটা যেন ঠিক মতো পাচ্ছি না। চিরকাল রহস্য হয়েই রয়ে গিয়েছিল আমার কাছে। সোমশেখর ভাবল, হয়তো সব মেয়েই পুরুষের কাছে একটা দুর্বোধ্য রহস্য। তাই একদা এক মেয়ে বড় গলায় ঘোষণা করে বলেছিল, রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন। ঠিকই, সুন্দরী অসুন্দরী ভেদ নেই, গরিব বড়লোক ভেদ নেই। মেয়েরা পুরুষের নাগালের উঁচুতেই থাকবে। পুরুষ অখণ্ডের প্রত্যাশী নয়, খণ্ডটুকু পেলেই তার চলে যায়। মেয়েদের চাহিদা অখণ্ডের। তোমার সমস্ত মনোযোগ যেন আমার উপরেই ন্যস্ত হয়।
তোমার সমস্ত চিন্তা চেতনা কর্ম মর্ম সব কিছুর মধ্যেই যেন আমি থাকি। তাই যদি না হয় আমি অভিমানে তুষো হব বসে বসে, তুমি আমার নাগাল পাবে না। তোর বাবা বড় গোলমেলে জাত। ঘড়ির কাঁটা শশীশেখর, ঘড়ির কাঁটা ব্রজরাজ, দুজনে দুজনের পরিপূরক। শশীশেখর যদি ঠিক সকাল 6টায় সাজসজ্জা সমাপ্ত করে চায়ের টেবিলে এসে না বসতেন, কি করে জানতে পারতেন ঠিক ব্রজরাজ ঠিক 6টার সময় চায়ের সরঞ্জাম সহ ট্রেখানা হাতে নিয়ে টেবিলের ধারে এসে হাজির হয়েছে। ব্রজরাজেরও সাজসজ্জা সমাপ্ত। ফর্সা ধুতি, ফর্সা ফতুয়া, কাঁধে পাট ভাঙা ঝাড়ন, পুরো বাড়িটা বারান্দা দিয়ে ঘেরা। মার্বেলের মেঝে, কাঠের জাফরি, পূবের বারান্দার এক অংশে শশীশেখরের চায়ের টেবিল, ছোট টেবিল, দুদিকে দুটো চেয়ার পাতা, সিংহাসনের গড়নে মাথা উঁচু চেয়ার, মখমলের গদি, সেই জীর্ণ গদির উপর আপাতত পুরু ডানলোপিলের কুশন। ব্রজরাজ জানে রাজা বাহাদুর রোজ যা খান কেবলমাত্র তাই খাবেন, এতটুকু এদিক ওদিক নয়। সেই টোস্ট মাখন, ডিমের পোচ অথবা হাফ বয়েল, কিছু ফল, একটা মিষ্টি, ব্যাস। বিয়ের পর প্রথম দিকে কিছুদিন দেখতে দেখতে অনুরাধা বলেছিল, রোজ রোজ একই রকম, আমি কিছু খাবার বানিয়ে দিই না ব্রজদা? কড়াইশুঁটির কচুরি, কিমার সিঙ্গাড়া, কি ডিমের ফ্রেঞ্চ টোস্ট, আরও কত রকমই তো হতে পারে, কেক পুডিং, খুব ভোরে ভোরে উঠে করে দেব। ব্রজরাজ অবজ্ঞা ভরে তাকিয়ে বলেছিল, নতুন নতুন খাবার ছেলে ছোকরাদের মুখে ভালো লাগে বৌরানিদি, প্রাচীন জীবে চির অভ্যেসের বস্তু ছাড়া অন্য কিছু রুচবে না। রুচবে না? রোচে না? কি রুচবে কি না নয়, রুচবে না, এর উপর আর কি কথা আছে? ব্রজরাজ শক্ত ঘাঁটি, তবে রজনীর দরবারেই আবেদন রাখা হোক, দাদুর জন্য আমি কিছু রান্না করি না রজনীদা। এই আবেদনের উত্তরে রজনী সংক্ষিপ্ত ভাষণে জানিয়েছিল, যতক্ষণ রজনী আছে ততক্ষণ আর বৌরানীদের আগুন আছে আসার দরকার নেই। রজনী মরে গেলে যখন হেসেলে উজবুক রাঁধুনি ঢুকবে, তখন বৌরানীদি নেবেন ভার। রজনী মরলে রান্নাঘরে উজবুক রাঁধুনি ঢুকলে তবে শশীশেখরের নাত বউ তার পূজনীয় দাদা শ্বশুরকে হাতের রান্না খাইয়ে ধন্য হবে। অনুরাধা মুখারা মেয়ে নয়, তাই এ প্রশ্ন করে উঠল না। তোমাদের রাজা বাহাদুর কি অমর বর পেয়েছেন? বোঝা যাচ্ছে এরা এদের করতলগত সাজানো রাজ্যপাটের পটে, বিনা যুদ্ধে নাহি দিবে সুচাগ্র মেদিনী। অনুরাধা গরুব গেরস্তর মেয়ে বলেই কি? হয়তো তাই। হয়তো অনুরাধাও যদি এরকম কোনো রাজবাড়ি থেকে আসতো, এরা সমীহ করত, সসম্ভ্রমে সরে দাঁড়াতো। মনে মনে অপমান বোধ করে চলে এসেছে অনুরাধা, অথচ এ কথা মনে হয়েছে সোমশেখর হয়তো ভাবছে অনুরাধার দাদুকে যত্ন করার ব্যাপারে কোনো আগ্রহ নেই, কিন্তু নিজে থেকে কিছু বলাও তো যায় না। ব্রজরাজ রজনীর উপর দোষারোপের মতো শোনাতে পারে। একদিন খোদ জায়গাতেই বলে বসলো, দাদু আপনার ভক্তরা যেভাবে আপনাকে দখল করে রেখে দিয়েছে সেখানে তো মাথা গলাবার উপায় নেই, আমার বুঝি ইচ্ছে করতে পারে না আপনাকে কিছু রেঁধে খাওয়াই? শশীশেখর হেসে উঠেছিলেন, ও ওই বেটা ব্রজরাজ আর হারামজাদা রজনী বুঝি রাইট ছাড়তে রাজি নয়? অনুরাধা আর এর কি উত্তর দেবে? চুপ করে থাকাটাই উত্তর। শশীশেখর বুঝতে পেরেছিলেন, হেসে উঠে বলেছিলেন, ছাড়বে না, মহা শয়তান ও দুটো, ভয় আছে যদি নতুন গিন্নির হাতের রান্না খেয়ে বুড়ো মজে যায়, যদি ওদের দাম কমে যায়। যাকগে ভাই, তোকে আর এই বুড়োটাকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে না, শুধু হেসে হেসে কাছে বসে দুটো মিষ্টি কথা কইলেই হবে। শুধু মিষ্টি কথা? কদিন মিষ্টি লাগবে দাদু? মেয়েদের কাজই তো রান্না করে খাওয়ানো, সেটাই যত্ন, সেটাই আদর। সেদিন শশীশেখর একটু থমকে গিয়েছিলেন, বলেছিলেন, সব মেয়ে মানুষের মুখেই যে একই বলি রে দিদি। আমার প্রথম পক্ষও ঠিক এই কথাই বলতো আমার ইচ্ছে করে না যত্ন আদর করতে। আমি বলতাম, আমার কাছে বসে হেসে কথা বললেই যত্ন আদর। রান্নার দিকে যেতে দিতে চাইতাম না তো। তখন বাবুর্চি রহমন ছিল, দিশি বিলিতি সব রকম ডিশ বানাতে পারত। রানী সুধাহাসিনী দেবী তাকে খোসামত করে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে দু একটা পদ বানাতো, শিখেও নিয়েছিল সব, কেক পুডিং, মিষ্টি পাউরুটি। আমি কিন্তু টের পেলেই বকাবকি করতাম। তা বলতো কি, তুমি চাও আমি শুধু ছবির মতো সেজেগুজে বসে থাকি, কেমন? ঠিক আছে, দেখো না, একদিন মন্ত্র বলে ছবি হয়ে যাব।
বৃদ্ধ শশীশেখরের দীর্ঘ নিঃশ্বাসের ভারী বাতাসে ঘরটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। আবার বলেছিলেন, যে কথা সেই কাজ। দেখতে শান্ত, কিন্তু ভেতরে ইস্পাত। যা বলল তাই করে ছাড়ল। মন্ত্র বলেই সহজ মানুষ বসে বসে লেশ বুনছিল। হঠাৎ বলল, বুকটা কেমন করছে। ব্যাস। সুধাহাসিনীর মৃত্যুকালীন পরিস্থিতি অনেকবার শুনেছে অনুরাধা। শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। কিভাবে শুয়ে পড়েছিলেন তিনি, কত দ্রুত সাহেব ডাক্তার এসেছিল, ডাক্তার কি বলেছিল, সব। এমনকি সুধাহাসিনীর সুতোর সেই অসমাপ্ত লেশের টুকরোটা যে আর পাওয়া যায়নি, অনেক খুঁজেও না, সে কথাও জানে অনুরাধা। এসে অবধি তো সুধাহাসিনী চরিত শুনে আসছে। এক এক সময় অবাক হয়ে ভাবে, একে কি ঠিক অনির্বাণ প্রেমের পরাকাষ্ঠার নিদর্শন বলতে হবে, নাকি এ একটা বিকার, বিরহ বিকার। ওই বিকারটাকে নিয়েই লালন করে আসছেন বুড়ো ভদ্রলোক। করছেন করুণ, আমার জীবনটাও মহানিশা করে দিচ্ছেন এই যা। দুজনে সারাক্ষণ ওই বিকারগ্রস্ত বৃদ্ধের মনোরঞ্জন, এই জীবন। প্রথম প্রথম খুব খারাপ লাগতো। আস্তে আস্তে নিজেও বুঝি কখন অনুরাধা ওই ছবি হয়ে যাওয়া রানী সুধাহাসিনী দেবীর প্রেমে পড়ে বসে আছে। প্রেমে পড়ে গেছে এই বৃদ্ধ শাহজাহানেরও। এখন আর তত অদ্ভুত লাগে না। আর দেখছে তো ঠাকুরদার প্রতি যথাযথ কর্তব্য হলেই সোমশেখর নামের মানুষটা সব থেকে সুখী। তাকে সুখী করতেই তো অনুরাধার সুখ। অনুরাধার মা মেয়ে বিদায়ের সময় বলেছিলেন, আমি কিছুই করিনি মা, তোমার ভাগ্য তোমায় রাজবাড়িতে পৌঁছে দিচ্ছে। রানীগিরির সুখও আছে, জ্বালাও আছে। অজানা সব লোকজনকে কেমন কিছুই জানো না। শাশুড়ি, দিদি শাশুড়ি কেউ নেই যে শেখাবে। এইটি লক্ষ্য করো, জামাই কিসে সন্তুষ্ট হন সেই বুঝে চলো। আর বলেছিলেন, বড় লোকের ছেলের কত মন্দগুণ থাকে। ভয় ছিল, সবাই এক বাক্যে বলছে ছেলে হীরের টুকরো, সেই ভরসায় নিশ্চিন্ত আছি। তাই ওই যা বললাম, সুখ দুঃখ পাওয়া খানিকটা ভাগ্যের হাতে, খানিকটা নিজের হাতে। মায়ের কথাগুলো মনের মধ্যে পাথর কেটে লিখে রেখেছিল অনুরাধা। তবু এক এক সময় কেমন যেন হতাশা আসে। ভাবে, সঙ্গ চাই বই কি মানুষের জীবনে, সঙ্গী সঙ্গ দুই চাই। ভালোবাসতে, রাগ করতে, অভিযোগ আনতে, ঝগড়া করতে, মনের প্রাণের কথা বলতে, সুখ দুঃখ বুঝতে। আগে যে একান্নবর্তী সংসার ছিল, অনেক বড় পরিবার, অনেক রকম লোক, অনেক বয়সের, অনেক সম্পর্কের, বেশ ছিল। এখনকার মতো নিঃসঙ্গ হয়ে যেত না মানুষ। ঝগড়ার মধ্যেও জীবন থাকতো। নিঃসঙ্গ মানেই তো নিঃস্ব। চা খাওয়ার খানিক পরে ডাক এসে পৌঁছানোর পর হালকা একটা বেতের ট্রেতে সাজিয়ে দু একটা চিঠি আর খানচারে খবরের কাগজ এনে সামনে ধরে দিল ব্রজরাজ। শশীশেখর চিঠি দুটো তুলে দেখলেন, ব্যবসা সংক্রান্ত মনে হলো। যাক, সোম এসে দেখবে। কাগজগুলো খুলে খুলে বিজ্ঞাপনের কলমগুলো দেখতে লাগলেন শশীশেখর। বিজ্ঞাপনের ভাষাটা ঠিক রেখেছে তো? তিনি যেমনটি বলেছিলেন। আগে ইংরেজি দুটো দেখে নেন, পরে বাংলাখানা দেখে সন্তোষ লাভ করলেন। হ্যাঁ, ঠিকই রেখেছে। এখন 2-4 দিন স্পন্দিত হৃদয়ে অপেক্ষা করো। দাদা দেখ, কি মজার একখানা চিঠি এসেছে। সিঁড়ি থেকেই সুতোপার উচ্ছ্বসিত কণ্ঠ নিখিলেশের লেখার টেবিলের কাছে আছড়ে এসে পড়ল। অবশ্য সুতোপাও হুড়মুড়িয়ে এসে ঢুকলো শব্দের পিছু পিছু। কলেজ থেকে ফিরে বাড়িতে ঢুকবার সময়ই লেটার বক্স থেকে চিঠিটা বার করে নিয়েছে। অদম্য কৌতূহলে তৎক্ষণাৎ খামের মুখ ছিঁড়ে চিঠি পড়তে পড়তেই সিঁড়ি দিয়ে উঠে এলো। সুতোপা যখন ফ্রক পরা মেয়ে, সবেই লেটার বক্সের গায়ে হাত পৌঁছেছে, তখন থেকেই লেটার বক্সের চাবিটা করতলগত করে রেখেছে এখনো পর্যন্ত। বাড়ির লোকের অবশ্য খুব অসুবিধা ঘটায় না। বরাবর মর্নিং কলেজে পড়েছে, এখন মর্নিং কলেজেই পড়ায়। ও যতক্ষণ ফেরে তার আগে ডাক পিয়নের আবির্ভাব বড় ঘটে না। ঘটলেও বেশিক্ষণের জন্যে বাক্সবন্দি হয়ে পড়ে থাকতে হয় না চিঠিপত্রদের। লেখক নিখিলেশের নামে নিত্যদিনই অনেক চিঠি চাপটি আসে, অনেক বইপত্র প্যাকেট। সেগুলি দুহাত ভরে উঠিয়ে নিয়ে আসা সুতোপার দৈনিক কর্মতালিকায় একটি সুখকর কর্ম, সেই ছোট থেকে এখনো। সাথী যদি অন্য ধরনের মেয়ে হতো, অথবা অন্য ধরনের না হতো, সাধারণ মেয়ে হতো, হয়তোবা এই লেটার বক্সের চাবি আগলানো নিয়ে ননদের সঙ্গে মনান্তর করে বসতো, হয়তো কোনো কুটিল সন্দেহই করত,
কিন্তু স্বাতী বড় ভালো মেয়ে, যাকে বলা যায় নির্মল চিত্ত। স্বাতী তাই স্বাতী ননদের এই লেটার বক্সের চাবি আগলানো নিয়ে শুধু মুখ টিপে হেসে হেসে বলে, তবু যদি আগলাবার একটা কারণ দেখাতে পারতিস। এতখানি বয়স পর্যন্ত কি যে ঘোড়ার ঘাস কাটলি, জীবনে একখানা সন্দেহজনক চিঠি তো আনতে পারলি না। সুতপাও হাসে, পারি কি না তুই জানলি কি করে? চাবিকাঠিটা তো আমার হাতে, গেপে ফেলতে পারি। আহা, তুমি নইলে আর গেপে ফেলবে কে? আগেই তো নাচতে নাচতে দাদাকে দেখাতে আসবে, দাদা দেখ কি চিঠি এসেছে আজ আমার। তাই স্বাতী এই 2-3 বছরে এই বিয়ে না করা ননদটিকে বেশ পড়ে ফেলতে পেরেছে। স্বাতী বলে, আই বুড়ির সাধু ভাষা কি যেন অনুরা না? আমার কিন্তু শুনলেই যেন মনে হয় বিমুড়া, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে যারা বিয়ে না করে বয়সটা খতম করে ফেলে তাদেরই ওই সংজ্ঞা। সুতপা নিজের নিটোল মসৃণ হাতখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে, ইস, বয়সটা খতম, এখনো ব্যাংক ব্যালেন্স যথেষ্ট। কিন্তু স্বাতী জানে ননদটির তার বিয়ের সংসার এসবে বিতরাগ। জগতের সব কিছুতেই ইন্টারেস্ট সুতপার, বাদে ঘর বর সংসার সম্পদ। কলেজে পড়ুয়া সুতপা যেমন ছিল, কলেজে পড়ানো মাস্টারনি হয়েও সুতপা তেমনই হাসি খুশি, চঞ্চল, সব কিছুতেই উচ্ছ্বসিত, সব কিছুতেই মজা পাবার ক্ষমতা। পড়ালেখা, সেলাই বোনা, গান বাজনা, রান্না, গাড়ি চালানো, মার্কেটিং করা, সব কিছুতেই চৌকস, সবেতেই ওর আনন্দ, বাদে বিয়ে। নিখিলেশ লেখা থেকে চোখ না তুলেই বলল, তোর তো সব কিছুতেই মজা। মোটেই এখন তা নয় হে, দেখ না কি ব্যাপার। আহ, কলমটা ছাড়তো একটু। হচ্ছেটা কি? সেই তো পুজোর লেখা। আর কতদিন চালাবি? পুজো তো এসে গেল। যাকগে, একটু অমনোযোগে কিছু এসে যাবে না। পুজো সংখ্যার পাঠক পাঠিকাদের মতো এমন ভদ্র জীব হয় না। উপন্যাসের মাঝখানে হঠাৎ নায়িকার নাম বদলে গেলে কিংবা শৈশবে পিতৃহীন নায়ককে যৌবনে বাপের সঙ্গে মতবাদের পার্থক্য নিয়ে কড়া কড়া চোটপাট করতে দেখলেও কিছুটি বলে না, কিচ্ছুটি না। নিখিলেশ কলমের মুখে টুপি পরিয়ে পিঠ ঠেসিয়ে বলল, এখন আর তা নেই মশাই। পাঠকরা যথেষ্ট সচেতন। মনে নেই গতবারের কথা? বেচারা শ্রীমন্ত সরকারের দশা। নায়কের বালবিধবা পিসিকে কোনো একটা মহিময় মুহূর্তে ভুলে ভুলে একবারটি সিঁথিতে টকটকে সিঁদুর, কপালে ঝকঝকে সিঁদুর টিপ আর চওড়া লালপাড় গরদ শাড়ি পরিয়ে ফেলার অপরাধে কী নাস্তানুবোধ হতে হয়েছিল। চিঠির বান বৃষ্টি একেবারে। আহারে! সুতপা খুব করুণ মুখে দুঃখ প্রকাশের সেই বিশেষ চুকচুক শব্দটি করে বলে, বেচারা। মনে পড়ল বটে, সত্যি মোটে একবারটি পরিয়ে ফেলেই কি লাঞ্ছনা। তা হোক, ওই শ্রীমন্ত ফিমন্তকে কোণঠাসা করলেও তোকে কেউ কিছু বলতে সাহস করবে না। তোর এডিটর তেমন চিঠি ছাপবেই না। যাগে, এখন আসল কথায় আয় তো। চিঠিটা দেখ। কার চিঠি? সুতপার মুখে হাসির আলো জ্বলে উঠল। বলল, আমার একদার সহপাঠিনী, ব্রেবোর্নে পড়তো আমার সঙ্গে। সহপাঠিনী? নিখিলেশ থেমে থেমে কথাটা উচ্চারণ করে বলল, দূর, ও আবার কি দেখভার আছে? আছে বাবা, আছে, পড়ই না, বুঝবি। সুতপা বলছে বটে, কিন্তু চিঠিখানা এগিয়ে দিচ্ছে না, নিজেই পড়ে চলেছে, তখনও কথা বলতে বলতেই। তার মানে ভালো করে না পড়েই দাদার কাছে ছুটে এসেছে। নিখিলেশ বোনকে জানে, তাই হাত বাড়ালো না, মুখটা কৌতুক কৌতুক করে তাকিয়েই থাকলো। এই তৃতীয় সার পড়ে ফেলার পর সুতপা পড়ল, দাঁড়া, বৌদিকে ডাকি, একা তোর সঙ্গে জমবে না। তার চেয়ে শুধু বৌদির সঙ্গেই জমাগে না বাবা। নিখিলেশ বলল, আমায় একটু লিখতে দে। তোর ক্লাস বান্ধবীর চিঠি পড়ার চেয়ে এটা অনেক দরকারি। আচ্ছা, যখন ব্যাগেজ নিয়ে হাওড়া স্টেশন থেকে টাটা করে চলে যাব, বুঝবি তখন। তার মানে? নিখিলেশ এবার সোজা হয়ে বসে বলল, বললি যে সহপাঠিনী? ওই তো, তবে আর মজা বলছি কেন? বৌদি, এই বৌদি। স্বাতী এলো, হাসি খুশি মুখ, চুলগুলো উড়ো উড়ো। নিখিলেশের থেকে বরং অনেক ময়লা, ছোটোখাটো গড়ন, বিদ্যে সাথ দিতেও এই দুই ভাই বোনের থেকে অনেক কম। কিন্তু তার জন্যে তার লেশ মাত্রও কুণ্ঠিত ভাব নেই। কোনো সময় রঙের প্রশ্ন উঠলে অনায়াসে বলে, বাড়িতে 3টে ফর্সা লোক ঘুরে বেড়ালে ফর্সাদের মহিমা বোঝা যাবে কি করে? ব্যাকগ্রাউন্ড দরকার তো। আর বিদ্যের কথা উঠলে বলে,
ভাগ্যিস এই সংসারে একটা মুখ্য আছে, তাই 4 বেলা যথা নিয়মে খাওয়া দাওয়াগুলো চলছে। সাথী এসে একবার পরিবেশটায় চোখ বুলিয়ে নিল, বলল, কলেজ থেকে এসে হাত মুখ ধুসনি মনে হচ্ছে। ধুইনি তো, এর আবার মনে হবার কি? এসেই এই চিঠি দেখে গায়ের লোম সজারুর মতো খাড়া হয়ে উঠেছে। সাথী বলল, বলিস কি, প্রেমপত্র নয় তো? আরে দূর, ওই পচা পুরনো ব্যাপার ছাড়া আর কিছু ভাবতেই পারিস না তোরা, না? নে, চেঁচিয়ে চেঁচিয়ে পড়। দাদা আবার পরের চিঠি ছোঁয় না। পরের চিঠি? তাতেই এই পরস্ত্রী তো নয়। সাথে হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে গুছিয়ে সোফায় বসে। আগেই শেষটা দেখে নিয়ে বলল, অনুরাধা কে? কেউ না, একটা মেয়ে। কেউ না, শুধু একটা মেয়ে? আর কিছু না, চমৎকার। মেয়ে সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গিটা উঁচু দরের। সুতপা চেয়ারে বসে পা দোলাতে দোলাতে বলল, সমাজ মানুষের পরিপ্রেক্ষিতেই দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। যাক, বিশদ শোনো। অনুরাধা একটি ভদ্র ব্রাহ্মণ ঘরের মেয়ে। আমার সঙ্গে ব্রেবর্ণে পড়তো। লেখাপড়ায় সাধারণ, অবস্থাও সাধারণ। ভাগ্যচক্রে শুধু অসাধারণ সুন্দরী আর একটা নিঃশ্বাস ফেলল সুতপা। সেই রূপই হলো ওর কাল। নিখিলেশ দুটো মেয়েকে একসঙ্গে হতে দেখে নিশ্চিন্ত হয়ে আবার কলমের মুখ খুলেছিল। ঘরের মধ্যে ওরা কলকল্লোলে গল্প করলে লেখার ব্যাঘাত হবে, এমন বিলাসিতার সুযোগ পায়নি কখনো নিখিলেশ। বাড়িতে বসে লিখলে গল্প শুনতে শুনতেই গল্প লিখতে হয় ওকে। গা সওয়া হয়ে গেছে। অফিসে বসে লেখাটাই অবশ্য প্রধান, কিন্তু অফিস তো খবরের কাগজের অফিস, সেখানেই কি ব্যাঘাত কম? তবুও তো নিখিলেশ বেশ নাম করে ফেলেছে লেখায়। সুতপা অবশ্য দাদার ওই নামকে আমল দিতে রাজি হয় না। ঘরের মধ্যে গালগপ্প করে আর বলে, কালি কলম মন, লেখে 3 জন। এই তো কথা, কানের কথা তো নেই ওতে। তুই লিখবি বলে কি বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে বসে থাকবে? তাই যদি হয়, কানে তুলো দিয়ে বসে লেখ। পায়ে ধুলো লাগা বন্ধ করতে চামড়া দিয়া পিত্তিকে মুড়িয়া দেবার বোকাটে চেষ্টা না করে পা দুটোই চামড়া দিয়ে মুড়ে রাখার নিয়ম সৃষ্টি হয়েছে। পিঠোপিঠি ভাই বোন বটে, তবে নেহাত কাছাকাছি নয়। বয়সের তফাৎ পুরো 4টি বছরের, কিন্তু দাদার কাছে সুতপার অগাধ প্রশ্রয়। অল্প বয়সে মা মরা 4 বছরের ছোট বোনটাকে নিখিলেশ একদিকে যেমন অভিভাবকের দায়িত্বে দেখাশুনো করেছে, তেমনি আবার তার নিঃসঙ্গতার সঙ্গী হতে সমপর্যায় থেকে খেলাও করেছে। আর এই মুখরা এবং প্রখরা বোনটির সব চোটপার হাসি মুখে গ্রহণ করেছে। সুতপা তাই অনায়াসেই এখনো দাদাকে যা ইচ্ছে বলে। রূপ হলো কাল। শুনেই নিখিলেশ চমকে বলল, লুট হয়ে গেল নাকি মেয়েটা? সুতপা বলল, প্রায় তাই। মেয়েটার তখন বিয়ে ফাইনালের 2 মাস মাত্র বাকি। ওকে কোথায় কোন বিয়ে বাড়িতে দেখে মোহিত হয়ে দুমকানা দারুকেশ্বর, দুবরাজপুর না দিগনগর কোথাকার যেন রাজবাড়ি থেকে দুম করে বিয়ে দিয়ে নিয়ে চলে গেল। নিজেরা গহনাপত্র দিয়ে কনের বাড়ির খরচাগুলো পর্যন্ত করে। পরীক্ষা দেওয়া আর হলো না। দাদা বলল, দুমকানা দারুকেশ্বর, দুবরাজপুর না দিগনগর, চমৎকার। জায়গাটা ভারতবর্ষের মানচিত্রের মধ্যেই তো, নাকি আর কোথাও? সাথী বলল, আহা, লেটার হেডে তো দেখছি দিগনগর রাজবাটি, বীরভূম। অবশ্য নাম শুনিনি কখনো। সুতপা বলল, আমিও না। বর এসেছিল ফুলের মালার সঙ্গে ইয়া মোটা একটা সোনার হার পরে। আমরা তো হেসেই অস্থির। সাথী বলল, সে এমন বনেদি বাড়িতে পরে টরে, কুলপ্রথা। এরা তো আবার রাজা। তা যাক, এখন তুই কিসে অস্থির হচ্ছিস? চিঠি পেয়েই একেবারে আমাদের নাকের উপর হাত তুলে টাটা করে চলে যেতে ইচ্ছে করছে। কই কোনোদিন এমন প্রাণের বন্ধুর গল্প শুনিনি তো। সুতপা একটু অপ্রতিভ হাসি হাসে, তারপর পা দোলাতে দোলাতে বলে, সত্যি বলতে এমন কিছু ভাব ছিল না, মনেও ছিল না। এখন মনে পড়ল, আমি যত না গ্রাহ্য করি, ও আমায় ভীষণ ভালোবাসত। তাছাড়া লেখাপড়ায় কিছু কিঞ্চিত ভালো বলে দারুণ সমীহ করতো আমায়। নোট ফোট লিখে দিতাম বলে কৃতার্থ হয়ে যেত। অত সুন্দরী, কিন্তু অহংকার টহংকার ছিল না। অবশ্যই ক্লাসের পাজি মেয়েগুলো বলতো ওই নিরহংকার ভাবটাই নাকি অতি অহংকারের একটা স্টাইল। যাকগে, ওই রূপের জন্যেই ওর পরকাল ঝরঝরে হয়ে গেল। চলে গেল পড়া ছেড়ে। তারপর আর কে কাকে মনে রাখে? এই তো একজন মনে রেখেছে, সাথী বলল। সাথীর রান্না চাপানো আছে,
অস্বস্তি হচ্ছে, তবু চিঠিখানার মর্মোদ্ধার না করে যাওয়া যাচ্ছে না। সুতপা অবশ্য সব কিছুতেই হইচই লাগায়, তবে হঠাৎ টাটা করে চলে যাওয়ার কথাটা বলে খটকা লেগেছে। রান্নার গ্যাসটা কমিয়ে রেখে এসেছে এই যা। সুতপা বলল, তাই দেখছি। কতদিন হলো রে? তা 7-8 বছর তো বটেই। নিখিলেশ আবার কলমের ঢাকনি খুলে বলে, তা ব্যাপারটা কি? রাজকুমারের সঙ্গে আর বনছে না, চাকরি খুঁজে দিতে বলছে? বরং উল্টো। সুতপা বলল, এই তো দেখ না। খবরের কাগজের কাটিং দুটো খামের মধ্যে থেকে বার করলো সুতপা, একটা ইংরেজি কাগজের, একটা বাংলা কাগজের। সাথে ফস করে বাংলাটা টেনে নিয়ে জোরে জোরে পড়ে ফেলে। একখানে ইংরেজিতে লিখিত গ্রন্থের পাণ্ডুলিপি কপি বার করার জন্য একজন উচ্চমানের ইংরাজি অভিজ্ঞ কপিস্ট আবশ্যক। হাতের লেখা পরিষ্কার হওয়া বাঞ্ছনীয়। দক্ষিণা সম্পর্কে প্রার্থীর দাবিই বিবেচ্য। পুরুষ অথবা মহিলা নিজের উপযুক্ততা সম্পর্কে বিবেচনা করিয়া অবিলম্বে দরখাস্ত করুন। ও বাবা, ভাষাটি তো বেশ কায়দার। নিখিলেশ হাসল। নিজের উপযুক্ততা সম্পর্কে বিবেচনা করিয়া, কিন্তু ব্যাপারটা তো পরিষ্কার হলো না। সাথী বলল, চিঠিটা পড়তে দাও। জোরে জোরেই পড়তে লাগলো। ভাই সুতপা, এই দীর্ঘদিন পরে হঠাৎ আমার চিঠিটা পেয়ে নিশ্চয়ই খুব অবাক হয়ে যাচ্ছিস। নিশ্চয়ই ভাবছিস এটা আবার এতদিন পরে কোথা থেকে, কবর ফুঁড়ে নাকি? আমার নিজেরই যেন তাই মনে হচ্ছে। কবরিত হয়েই তো আছি। সেই আচমকা কলেজ ছেড়ে চেলি পরে রাজবাড়িতে এসে ঢুকেছি। ব্যাস, আমার যে একটা মুক্ত জীবন ছিল ভুলেই গেছি। সোনার খাঁচায় বসে ছাতু খাই, ছোলা ঠুকরোই, আর রাজবাড়ির রাজকায়দা সামলাই। এত রকমের সব ব্যাপার আছে যে দেখলে অবাক হয়ে ভাববি, অনুরাধাটা তো পড়া মুখস্থই কাঁচা ছিল। এসব এত মুখস্থ করলো কি করে? রাজ্য তো ভৃত্যতন্ত্র, তবু কি যে এক অলিখিত শাসন আছে, পান থেকে চুন খসা না কি বলে তাই, খসাবার জো নেই। অবশ্য রাজপুত্রটিকে এর মধ্যে ধরি না। লোকটাই নিন্দের নয়, সজ্জন ব্যক্তি। সত্যিই রে, লোকটা ভালো, দেখতে আরও ভালো। নিজেকে তার কাছে অধম মনে হয়, কিন্তু ভালো হলে কি হবে, সর্বদাই তার রাজকার্য। প্রাণ পালাই পালাই করে, অথচ নড়বার জো নেই একদিনের তরে। শ্বশুর শাশুড়ি বহুদিন আগে বিগত। একখানি খুড়া শাশুড়ি আছেন বাঁধিয়ে রাখবার মতো, আর যা একখানি দাদা শ্বশুর আছেন অর্থাৎ রাজা বাহাদুর, তাকে এক্সিবিশনে দেওয়া যায়। নিজেই তো তিনি আমার জীবনের একখানি সমস্যা, তার উপর তার এক জটিল সমস্যা পাকিয়েছেন। এখন এই বিপদে পড়ে হঠাৎ তোকে মনে পড়ে একটু আশার আলো দেখতে পাচ্ছি। দোহাই তোর, এইটুকু পড়েই যেন বাজে কাগজের ঝুলিতে ফেলে দিসনি, ধৈর্য ধরে পড়। বিপদটা যে কি তার সঙ্গের একটা বিজ্ঞাপনের কাটিং দেখেই বুঝতে পারবি। আজই সকালে বেরিয়েছে কাগজে। মোটামুটি ব্যাপার এই, আমার সেই প্রদর্শনী তুল্য দাদা শ্বশুরটি প্রায় সারা জীবনের চেষ্টায় চন্দ্রশেখর মুখোপাধ্যায় না ওই রকম নামের কে একটা লোকের লেখা উদ্ভ্রান্ত প্রেম নামের একখানা বই ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন। এখন সেটি ছাপতে চান। সেরেছি। নিখিলেশ পড়ার মাঝখানেই বলে ওঠে, মানে তোর লেখক দাদাকে বলে এটা ছাপিয়ে দেবার ব্যবস্থা কর। বুঝেছি, এতদিন পরে কেন কবর ফুঁড়ে উঠে আসা, দাদা শ্বশুরের জন্যেও। উফ! নিখিলেশ নিজেই নিজের চুল ছেঁড়ার ভান করল। সাথীকে বকে উঠল, বলল, শোনোই সবটা, শুনছো? রাজা লোক, সে তোমার ধার ধারতে যাবে কেন? নিজের পয়সায় ছাপাবে। নিখিলেশ বলল, তাই হয়তো ছাপাবে, কিন্তু একটা পাবলিশারের নাম না থাকলে প্রেস্টিজ থাকে না যে। থামো, পড়তে দাও। সাথী চিঠিটা আবার শুরু করলো। ছাপতে চান, কিন্তু ওর সেই খসড়া থেকে ছাপতে দেওয়া অসম্ভব। গুরুজন, বলতে চাই না, তবু বলি হাতের লেখা প্রায় দুষ্পাঠ্য। সে জ্ঞান অবশ্য ওনার আছে। এখন ওই লেখা উদ্ধারকল্পে উনি উচ্চমানের ইংরেজি জ্ঞান সম্পন্ন একজন কপিস্ট চান, যে ওর কাছে বসে উদ্ধার কর্ম করবে এবং খুব দরকার হলে কারেকশানও করে দিতে পারবে। এই বাবদ কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। ওর ধারণা মাসখানেকের মধ্যেই কাজটা হয়ে যাবে, তবু 6 সপ্তাহের জন্য বলেছেন, দক্ষিণা প্রার্থীর দাবি অনুযায়ী। এই দেখে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তোর তো ভাই সামনেই 1-1.5 মাস পুজোর ছুটি। তুই একটা দরখাস্ত ছেড়ে দে না ভাই, পরবর্তী অগ্রগতি আমার হাতে। যদি আমার এই কাতর মিনতি রাখিস, চিরকৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা 1,
বহুদিন পরে বন্ধুর মিলন। 2, কে একটা উটকো লোক এসে একেবারে অন্তঃপুরের মধ্যে হানা দেবে তার থেকে অব্যাহতি। সব দায়িত্ব তো আমারই। আজকাল তো আর গুন্ডা মানেই গলায় কালো কারে রূপোর পদক পরা বড় বাজারের গুন্ডা নয়, এখন ভদ্রবেশী উচ্চশিক্ষিত গুন্ডারও অভাব নেই। তেমনই একখানি মাল যদি, ওরে বাবা, দাদুর বিশ্বাসভাজন হতে বেশিক্ষণ লাগবে না। সেই সুযোগে কি করতে না পারে, উফ। আর যদি মহিলাই হয়, সে আর কিছু না করুক, আমার সোনার কার্তিক বরটির দিকে দৃষ্টি দান করতে পারে। লোকটাকে কবজা করে ফেলবে এ ভয় করি না, তবে হ্যাংলামি করতে পারে। ওর আমার দয়ার শরীর, তুই এলে এ ভয় নেই। এটাই হচ্ছে কৃতজ্ঞতার 3 নম্বর কারণ। তুই এখন শুধু শুধু এ যাবৎকাল পুরুষ যাত্রাকে অগ্রাহ্য করে সুখে কাল যাপন করছিস, তখন তোর সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যায়। তুই যখন পরীক্ষার খাতা দেখায় অভ্যস্ত, তখন দাদুর এই মুক্তাক্ষরও পড়ে ফেলে কপি করে দিতে পারবি আশা করা যায়। এতজন থাকতে তোকে মনে আনার এই হলো কারণ। তাছাড়া পুজোর ছুটিতে এমনই তো বন্ধু টন্ধুর বাড়ি আসে লোকে, সেই হিসেবেও তো আসতে পারিস ভাই। আয় ভাই লক্ষ্মীটি, খুব আশা নিয়ে তোর চরণ শরণ নিয়েছি, মনে রাখিস। ওই পুরুষ অথবা মহিলার দুশ্চিন্তায় মরমর হয়ে আছি। এক বজ্ঞা বৃদ্ধ হঠাৎ কার আবেদন গ্রাহ্য করে বসবেন কে জানে। তোরটা এলে বুকে বল পেয়ে কাজে নেমে পড়তে পারি। জানি না অবশ্য কোনো নিধি তোমায় কপি করতে হবে, তবে মনে হয় না তোর ছাত্রীদের এক্সামিনের খাতার থেকে খুব বেশি খারাপ হবে। রাজা বাহাদুরের অবশ্য ধারণা এই বই নাকি বিশ্ব সাহিত্যে স্থান পাবার যোগ্য। বিশ্বের বিরোহী চিত্ত নাকি এর মধ্যে নিজেকে খুঁজে পাবে। ইংরেজি ভাষায় অনুবাদ হলে এতদিনে শত শত এডিশন হতো, দিকে দিকে বহু ভাষায় অনুবাদ হতো। কেউ গা করে অনুবাদ করেনি বলেই দেশের এই লোকসান। যাক, এতদিনে একটা সুরাহা হলো। ভীষণ খেপেছেন, যত তাড়াতাড়ি পারিস জবাব দে। ভালোবাসা নিস, বাড়ির সকলকে নমস্কার জানাস। তোর দয়ার উপর পড়ে রইলাম। যত মনে হচ্ছে আবার তোর সঙ্গে দেখা হবে, ততই দেরি সইছে না। তবে একটা কথা বলে রাখি, তোর সঙ্গে যে আমার চেনা আছে এ কথা যেন প্রকাশ না পায়। সম্পূর্ণ বাইরে থেকে দরখাস্ত করবি। ইতি অনুরাধা। পুনশ্চ দিয়ে আবার জানিয়েছে সুতপা যেন মোটা দাও হাঁকে, 4,000 5,000 কারণ আছে। দাবির মাত্রা অধিক হলেই রাজা বাহাদুরের রাজাই মেজাজে মনে হবে লোকটার দর আছে, অতএব কাজের আছে। কম করে বললে ভাববেন লোকটা দিনহীন। তোর বান্ধবী বুঝি সাইকোলজির ছাত্রী ছিল, বলল নিখিলেশ। স্বাতী বলল, এটুকু সাইকোলজি মেয়ে মাত্রকেই জেনে ফেলতে হয়, নইলে সংসার চালানো যায় না। বৌদি, দারুণ খিদে পেয়েছে, দারুণ গরম হচ্ছে, চান করে শাড়ি বদলে এলাম বলে। দাদা, একটা দরখাস্ত লিখে ফেল। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে পরের অংশটি নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।